দর্শক, আজকে যা যা আপডেট আসছে তা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কেন বলছি? দর্শক, ট্রাম্প এবার নিজের মুখে স্বীকার করলেন যে যুদ্ধবিরতি শেষ। তার মানে ইরানের ওপর নতুন হামলার রাস্তা খুলে গেল কিনা সেই প্রশ্ন আসছে। দর্শক, আপনাদেরকে জানাবো কাতারের গোপন কূটনীতির কথা, যেখানে একদিকে আমেরিকা যুদ্ধ ঘোষণা করছে, আর একদিকে তারই ইশারায় কাতার তেহরানে গিয়ে দর কষাকষি করছে। দর্শক, আসবো রাশিয়ার সেই সিদ্ধান্ত পাল্টানোর ঘোষণা। বুশেহর পারমাণবিক কেন্দ্রে নিজের লোক পাঠাতে গিয়েও শেষ মুহূর্তে থমকে যাওয়া, এর পেছনে কি লুকিয়ে আছে সেটা নিয়ে কথা বলবো। তারপর আপনাদেরকে জানাবো কাতার কিভাবে ফক্সভ্যাগেনের ভেতর দিয়ে ইসরায়েলের আয়রন ডোম চুক্তি আটকে দিল। দর্শক, আপনাদেরকে জানাবো লেবাননে ইসরায়েলের বেপরোয়া হামলার খবর। দর্শক, আল আকসার গ্র্যান্ড মুফতিতে গ্রেপ্তারের ঘটনা। নীতিনাদু ছেলের চুপ্পি সারের নাম পাল্টানোর রহস্য। পাকিস্তানের বালুচিস্তান অভিযান আর উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা, এতগুলো খবর কিন্তু সুতো একটাই, একদিকে আমেরিকা ইসরায়েলের অগ্রাসন, আর একদিকে ইরান রাশিয়া এবং কিম জুং এর অটল প্রতিরোধ। তাহলে এবার একটা একটা করে ঢুকে বিস্তারিত হবে এবং সবগুলি বিষয় নিয়ে আলোচনা করা যাক, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক। চলুন দর্শকবৃন্দ, শুরু করা যাক আজকের এই প্রতিবেদন। দর্শক, প্রথম আপডেটে আসি এবং সবচেয়ে বিপজ্জনক আপডেটে আসি। ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া মঞ্চে লিখেছেন যে ইরান নাকি কথাবার্তা চালিয়ে যাওয়ার আবেদন করেছে, আর আমেরিকা সেটা মেনেও নিয়েছে। কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে তার পরের লাইনে। যুদ্ধবিরতি এখন আর নেই, শেষ হয়ে গেছে। দর্শক, আমার মত যদি আপনারা মানেন, এই বয়ানটা একবার লক্ষ্য করুন। এটা আসলে একতরফা। আমেরিকা নিজেই আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, আর এখন উল্টে বলছে ইরানই নাকি কথা বলার জন্য হাত পেতেছে। এই গল্পের সত্যতা যাচাই করার কোনো উপায় নেই, কারণ ইরানের তরফ থেকে এই দাবির কোনো নিশ্চিতকরণ আসেনি। তো আমার মনে হয় এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বা মনস্তাত্ত্বিক চাল, যাতে দুনিয়ার সামনে ইরানকে দুর্বল আর মিনতিকারী হিসাবে দেখানো যায়। অথচ বাস্তবে ইরান এক চুলো পিছু হটেনি। যুদ্ধবিরতি শেষ মানে কি? মানে যে কোনো মুহূর্তে ফের বোমাবর্ষণ শুরু হতে পারে। আর এই যে কথাবার্তা চলবে অথচ যুদ্ধও চলবে, এই দ্বিচারিতাটাই আমেরিকার আসল চরিত্র। একদিকে শান্তির ভান, আরেকদিকে যুদ্ধের প্রস্তুতি। দর্শক, এবার আসি কাতারের প্রসঙ্গে। কাতার একটা প্রতিনিধি দল সরাসরি তেহরানে পৌঁছে গেছে। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। উদ্দেশ্য আমেরিকা আর ইরানের মধ্যে উত্তেজনা কমানো। রয়টার্সের খবর অনুযায়ী এই পুরো প্রচেষ্টাই নাকি আমেরিকার সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে। এখানে একটা জিনিস আমার চোখে লাগলো। একদিকে আমেরিকা প্রকাশ্যে বলছে যুদ্ধবিরতি শেষ, আরেকদিকে গোপনে নিজেরই ইশারায় কাতারকে দিয়ে দরজা খোলা রাখছে। এই দ্বৈত খেলাটা বোঝা দরকার দর্শকবৃন্দ। আমেরিকা প্রকাশ্যে শক্তি দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে জানে যে ইরানের সঙ্গে সরাসরি পূর্ণমাত্রা সংঘর্ষে যাওয়ার সাহস বা সামর্থ্য তার নেই। তাই কাতারকে দিয়ে পেছনের দরজা খোলা রাখা হচ্ছে। এটাই প্রমাণ করে ইরান কতটা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে, যে খোদ আমেরিকাকেই কূটনীতির রাস্তা খোলা রাখতে হচ্ছে। দর্শক, এবার এমন একটা খবর যেটা আমার মতে সবচেয়ে ইঙ্গিতপূর্ণ। রাশিয়ার সরকারি পারমাণবিক সংস্থা রোসাটম বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিজের কর্মীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে। ৬ জনের একটা দল রওনাও হয়ে গিয়েছিল, কিন্তু তেহরানে গিয়েই তাদের থামিয়ে দেওয়া হয়েছে, কারণ ঠিক আগের রাতেই বুশেহরের কাছাকাছি নতুন হামলা হয়েছে। শোনা যাচ্ছে আমেরিকার একটা ক্ষেপণাস্ত্র বুশেহরের সীমানার খুব কাছে গিয়ে পড়েছিল। দর্শক, এটা নিছক সতর্কতা নয়। রাশিয়া কখনোই এমনি এমনি নিজের প্রকৌশলীদের সরিয়ে নেয় না। ওদের কাছে যে গোয়েন্দা তথ্য আছে সেটার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। এটা একটা স্পষ্ট সংকেত যে আমেরিকা ইসরায়েল জোট এমনকি একটা বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেও নিশানা করতে দ্বিধা করছে না। দর্শক, আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা কতটা বিপজ্জনক একবার ভেবে দেখুন। আর রাশিয়া যেভাবে সতর্ক থেকে ইরানের পাশে দাঁড়িয়ে আছে, নিজের মানুষদের নিরাপত্তা নিয়ে ভাবছে, সেটাই দেখিয়ে দেয় মস্কো তেহরান সম্পর্কটা কতটা গভীর।
এই জোটটাই আজকের দুনিয়ায় একতরফা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে আসল প্রতিরোধ। দর্শক, আপনাদের একটা মজার খবর দিই, যেটা শুনলে বুঝবেন কাতার কতটা বড় খেলা খেলছে। জার্মানির গাড়ি সংস্থা ফক্সভ্যাগেনের কারখানায় ইসরায়েলের সরকারি প্রতিরক্ষা সংস্থা রাফায়েলের সঙ্গে মিলে আয়রন ডোমের যন্ত্রাংশ বানানোর পরিকল্পনা করছিল। কিন্তু কাতার বিনিয়োগ কর্তৃপক্ষের হাতে ফক্সভ্যাগেনের প্রায় 17% ভোটাধিকার আছে, অর্থাৎ শেয়ার আছে। বোর্ডেও, অর্থাৎ যে বোর্ড আছে সেই বোর্ডেও তাদের 2 জন সদস্য আছে। আর কাতার এই চুক্তিতে আপত্তি জানিয়ে পুরো প্রকল্পটাই আটকে দিয়েছে। রিপোর্ট বলছে এই আপত্তি ব্যবসায়িক নয়, রাজনৈতিক, ফিলিস্তিন আর গাজার প্রশ্নে। এখানে আমার একটা কথা আপনাদেরকে বলতেই হয় দর্শক, কাতারের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের সঙ্গে। উল্টে গাজা যুদ্ধের সময় থেকে হামাসের শীর্ষ নেতারা কাতারেই থাকেন। তাই এই সিদ্ধান্তটা দেখায় যে আরব দুনিয়ার একটা অংশ এখনো ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পকে আঘাত করার সাহস রাখে। যুদ্ধ এখন শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনে সীমাবদ্ধ নেই, এখন বড় বড় ব্যবসায়িক চুক্তিও এই লড়াইয়ের অংশ হয়ে উঠেছে। আর এই লড়াইয়ে ইসরায়েলকে পিছু হটতে হচ্ছে। দর্শক, এবার লেবাননের কথা বলি। আমেরিকার গ্যারান্টি আর লেবানন সরকারের সঙ্গে হওয়া চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা বন্ধ করেনি। দক্ষিণ লেবাননের কাফর দাজ্জাল গ্রামে ড্রোন হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। চুক্তি অনুযায়ী যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর সরে যাওয়ার কথা ছিল সেখান থেকেও তারা সরেনি। এটা দেখেই বোঝা যায় দর্শক, ইসরায়েলের কাছে কোনো চুক্তি বা প্রতিশ্রুতির কোনো দামই নেই। কাগজে সই হয় ঠিকই, কিন্তু মাটিতে বোমা পড়তেই থাকে। এটাই তো বারবার প্রমাণ হয়ে আসছে যে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসা মানে সময় ক্ষেপণ ছাড়া আর কিছু নয়। দর্শক, এরপর যেটা হলো সেটা শুনলে রাগ হবে। জুমার নামাজের পরপরই আল আকসা মসজিদে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি সৈয়দ শেখ মোহাম্মদ হুসেনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। তার অপরাধ কি জানবেন? তিনি খুতবায় ফিলিস্তিনি শহীদদের জন্য রহমতের দোয়া করেছিলেন, আর ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য দোয়া করেছিলেন। এটুকু কারণেই তাকে মসজিদ চত্বরের ভেতরেই আটক করা হয়। পরে ছেড়ে দেওয়া হলেও 1 সপ্তাহের জন্য তার আল আকসায় প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ভাবুন তো দর্শক, একটা দোয়া করাও এখন অপরাধ। এটাই দেখিয়ে দেয় দখলদারিত্বের আসল চেহারা। ধর্মীয় স্বাধীনতাটুকু তারা সহ করতে পারে না, অথচ তারপরেও 70,000 মানুষ সব বাধা উপেক্ষা করে আল আকসায় নামাজ পড়তে গেছেন। এই অদম্য মনোবলটাই ফিলিস্তিনি জনগণের আসল শক্তি। দর্শক, এবার একটা অদ্ভুত খবর। নীতিনাদুর বড় ছেলে ইয়াইর নীতিনাদু চুপিসারে নিজের নাম পাল্টে ফেলেছেন। সরকারি নথিতে এখন তিনি নাকি ইয়োনাতান হুন নামে নথিভুক্ত। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এখন ওই পুরনো নামই ব্যবহার করছেন। কেন এই পরিবর্তন কেউ জানে না, কিন্তু আমার মত যদি আপনারা মানেন দর্শক, এর পেছনে নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যেটা লুকোনোর দরকার পড়েছে। হয়তো নিরাপত্তার আশঙ্কা, হয়তো অন্য কিছু। যে পরিবার গোটা অঞ্চলে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাদেরই সন্তান নিজের পরিচয় গোপন করার চেষ্টা করছে। এটা একটা প্রতীকী ঘটনা বলেই আমার মনে হচ্ছে। দর্শক, পাকিস্তানের বালুচিস্তানেও বড় অভিযানের দাবি এসেছে। নিরাপত্তা বাহিনী 75 জন সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে। হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। পাকিস্তান বলছে এরা একটা নিষিদ্ধ বালুচ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এই খবরটা আঞ্চলিক অস্থিরতার আরেকটা দিক দেখায়, যদিও এটা মূল ইরান আমেরিকার প্রসঙ্গের সঙ্গে সরাসরি জড়িত নয়। তবু এই সময় গোটা অঞ্চল জুড়েই যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে সেটার একটা উদাহরণ এটা। দর্শক, সর্বশেষ আপডেটে আসি উত্তর কোরিয়ার কথায়। কিম জং উনের সভাপতিত্বে কেন্দ্রীয় সামরিক কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দেশটির পারমাণবিক শক্তিকে গুণগত আর সংখ্যাগত 2 দিক থেকেই আরও শক্তিশালী করা হবে। যুদ্ধাস্ত্র ব্যবস্থার প্রযুক্তিগত কাঠামো আধুনিকায়ন করা হবে।
সামরিক ঘাঁটি আধুনিকায়ন করা হবে। বলা হচ্ছে তাদের হোসাসং 20 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 15,000 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে পৌঁছানোর ক্ষমতা রাখে। আর দর্শক, আমার মতে এটাও একটা বার্তা, যখন আমেরিকা একের পর এক দেশে হস্তক্ষেপ করে চলছে, যখন ইরানের সেই চুক্তি ভাঙছে, তখন যারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় তারা নিজেদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিচ্ছে। এটা অগ্রাসন নয়, এটা আত্মরক্ষার প্রস্তুতি বলেই বিশ্বাস আমার। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের গোটা চিত্রটা। একদিকে আমেরিকা যুদ্ধবিরতি ভেঙে দিয়ে আবার হুমকি দিচ্ছে, আরেকদিকে ইরান আর রাশিয়া অটল দাঁড়িয়ে আছে, কূটনীতি আর প্রতিরোধ দুটোর সমান্তরালে চালিয়ে যাচ্ছে। কাতারের মতো মুসলিম দেশগুলো নিজেদের অর্থনৈতিক শক্তি দিয়েও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আর ফিলিস্তিনি জনগণ সব দমনপীড়নের মধ্যেও নিজেদের বিশ্বাস আর সাহস হারাচ্ছে না। দর্শক, আমার মতে এই লড়াইটা শুধু একটা যুদ্ধক্ষেত্রের লড়াই নয়, এটা মর্যাদার লড়াই, আত্মমর্যাদার লড়াই। আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানান। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম লক্ষণ, আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে এই খবর প্রচার করছি। আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের এই বিশ্লেষণ সম্পর্কে মতামত কি, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।